Assalamu alaikum. Welcome to One Man Educate YouTube channel. আজ ইংলিশ গ্রামার অত্যন্ত ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে ন্যারেশন। ন্যারেশনের আরেকটি নাম স্পেস, অর্থাৎ যে শব্দটি ন্যারেশন সেটি স্পেস। প্রাথমিকভাবে যদি আমরা বলি তাহলে বলবো ন্যারেশন হচ্ছে কোনো ব্যক্তির বক্তব্য, অর্থাৎ একজন ব্যক্তি যে কথাগুলো বলে সেই কথাগুলো হচ্ছে ন্যারেশন বা স্পিচ। তবে ইংলিশ গ্রামারে এটি একটি বহুল আলোচিত টপিক, কারণ আমরা সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, পাবলিক পরীক্ষাগুলোতে ন্যারেশন সংক্রান্ত কোয়েশ্চেন্স থাকে। এছাড়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, বিসিএস প্রিলিমিনারি, বিপিএসসি অন্যান্য জব, প্রাইমারি সব জায়গায় ন্যারেশন থেকে আমরা কোয়েশ্চেন্স দেখতে পাই। সো উই মাস্ট হ্যাভ আ কনসামেট কনসেপ্ট অ্যাবাউট ন্যারেশন, একটা পূর্ণাঙ্গ ধারণা থাকা দরকার। তো আজকের ক্লাসটি আমি একদম এলিমেন্টারি স্টেজ থেকে শুরু করে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত সব ধরনের শিক্ষার্থীর ক্ষেত্রে একটি সহায়ক ক্লাস হবে বলে আমি আশা করছি। তাহলে আমরা দেখি ন্যারেশন সম্পর্কে আমরা কি ইনফরমেশন পাই এবং কি কি রুলস আমাদের জানার আছে। তো আমরা আগে বলেছি ন্যারেশন শব্দটি আরেকটি অর্থ হচ্ছে স্পিচ। যদি আমরা ডেফিনেশন দেই তাহলে আসবে এরকম: স্পিচ told by a person directly or presented it in an indirect way is called narration. অর্থাৎ কোনো বক্তব্য কোনো ব্যক্তি দ্বারা সরাসরি বলা হয় অথবা সেই বক্তব্যটা উপস্থাপন করা হয় একটু ইনডিরেক্টলি, অর্থাৎ খানিকটা ঘুরিয়ে। এই সরাসরি যদি বলি অথবা ঘুরিয়ে বলি, উভয় ক্ষেত্রেই সে বক্তব্যটাকে বলা হয় ন্যারেশন। সো ন্যারেশন এইটি যে কোনো ব্যক্তির বক্তব্যকে ন্যারেশন বলা হয়। ন্যারেশন আমরা একটু এক্সাম্পল দিয়ে একটু ক্লিয়ার হয়ে নেই। এখানে আমরা এ এবং বি তে দুটো এক্সাম্পল দেখতে পাচ্ছি। হি সেড আই অ্যাম আ স্টুডেন্ট। হি সেড, এই সেন্টেন্সটি একটি ন্যারেশন, বিকজ হি একটা সাবজেক্ট বা স্পিকার, আর সেড হচ্ছে ভার্ব, আর তার বক্তব্যটি হচ্ছে আই অ্যাম এ স্টুডেন্ট। এটি হচ্ছে একটি ন্যারেশন। ঠিক এই সেন্টেন্সটিকে একটু ঘুরিয়ে যদি আমরা বলি তাহলে আমরা বলবো হি সেড দ্যাট হি ওয়াজ এ স্টুডেন্ট। ঠিক উপরের সেন্টেন্সটি একটু পরিবর্তিত রূপ হচ্ছে নিচের সেন্টেন্সটি, কিন্তু সেন্টেন্স এ এবং বি উভয় ন্যারেশন, দুইভাবে উপস্থাপন করা হচ্ছে। তার মানে বক্তব্য সরাসরি বা একটু পরিবর্তন, উভয় ক্ষেত্রে সেগুলো ন্যারেশন। তো আমরা সেই দৃষ্টিকোণ থেকে আমরা প্রকারভেদটা একটু দেখি যে ন্যারেশনের প্রকারভেদটা কি। ন্যারেশনের প্রকারভেদটা খুবই সহজ এবং সংক্ষিপ্ত ব্যাপার। একটা নাম আমরা দিচ্ছি, মূলত দুভাগে ভাগ করা হচ্ছে এই ন্যারেশনকে। একটা নাম ডিরেক্ট ন্যারেশন, আরেকটি নাম ইনডিরেক্ট ন্যারেশন। তো সঙ্গে সঙ্গেই প্রকারভেদগুলো আমরা বুঝতে পারবো সহজ করে। স্পিচ প্রেজেন্টেড উইদাউট চেঞ্জ, যখন বক্তব্য কোনো পরিবর্তন না করে উপস্থাপন করা হচ্ছে তখন সেটি হচ্ছে ডিরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি। এক্সাম্পল দেওয়া আছে এরকম: মাহিম টোল্ড আই এম নট গোয়িং উইথ ইউ। আমি তোমার সঙ্গে যাচ্ছি না। মাহিম যে কথাটি বলছে, সে যে ভাবে বলছে, সেই কথাটা কোনো পরিবর্তন না করে অবিকল এখানে বলা হচ্ছে। আর ঠিক বি নাম্বার সেন্টেন্স হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। এখানে এই সংজ্ঞাটা হচ্ছে স্পিচ উইথ আ লিটল বিট চেঞ্জ। এবার বক্তব্যটা সামান্য পরিবর্তন হবে, তাহলে সেটি হবে ইনডিরেক্ট ন্যারেশন। তবে একটা কথা মনে রাখতে হবে, সেন্টেন্সের যে মেসেজ, যে অর্থ, তার কোনো পরিবর্তন হবে না। আমরা তাহলে ইনডিরেক্ট এক্সাম্পলটা দেখে নিই। উপরে যে ডিরেক্ট ন্যারেশনটা আছে সেটা ইনডিরেক্ট ফর্ম নিচে লিখেছি আমরা। মাহিম টোল্ড দ্যাট হি ওয়াজ নট গোয়িং উইথ মি। তাহলে
I am not going with you আর he was not going with me, এই দুটির মধ্যে একটু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। পরিবর্তনগুলো যদি নোটিস করে দেখব যে এখানে একটা ইনভার্টেড কমা ছিল, টোল্ডের পরে একটা কমা ছিল, সেটা আর নেই, এখানে এসে হয়ে গেছে ড্যাট। আবার এখানে সাবজেক্টটা ছিল আই, এখানে হয়ে গেছে হি, am not হয়ে গেছে was not, you হয়ে গেছে me। তার মানে কিছু পরিবর্তন এসে সেগুলো ইনভার্টেড কমার পরিবর্তন পাচ্ছি, আমরা পার্সনের পরিবর্তন পাচ্ছি, আমরা টেন্সের পরিবর্তন পাচ্ছি। এই জাতীয় চেঞ্জেসগুলো আমরা পাবো যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নেরেশন করব। তবে এই ব্যাপারে আরও ডিটেলস আমরা পরবর্তীতে আলোচনা করতে যাচ্ছি। তারপরে আসি নেরেশনের, প্রত্যেকটি নেরেশনের দুটি করে পার্টস থাকে। দ্যাট মিনস একটা নেরেশনকে দুটি অংশে আমরা বিভক্ত করতে পারি, প্রকারভেদ না, দুটি অংশে বিভক্ত করতে পারি। একটি নাম দিচ্ছি রিপোর্টিং ভার্ব, আর একটি নাম দিচ্ছি রিপোর্টেড স্পিচ। সো রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ আমরা এক্সাম্পলগুলো দিয়ে সেগুলো আমরা ফাইন্ড আউট করব। সেন্টেন্স 1-এ আছে হি সেড আই এম ওকে হিয়ার। তো এই সেন্টেন্সটিতে হি সেড যেটা আমরা ব্লু কালারে মার্ক করেছি, এটি হচ্ছে রিপোর্টিং ভার্ব। আসলে রিপোর্টিং ভার্বটিতে তেমন কিছু থাকে না, একটা সাবজেক্ট থাকে, একটা স্পিকার থাকে, আর একটি ভার্ব থাকে। জেনারেলি স্পিকার আর ভার্ব থাকবে, কিছু কিছু সময় একটা অবজেক্ট থাকতে পারে, আবার কখনো থাকে না। আর এই অংশটি আই এম ওকে হিয়ার, এটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ এটি সবসময় আমরা খেয়াল করব যে ইনভার্টেড কমা দ্বারা ক্লোজ করা থাকে। সো রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ আমরা যদি সহজে সংক্ষেপে মনে রাখতে চাই, একটা কৌশলই যথেষ্ট, সেটি হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে যা কিছু থাকবে সেটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার বাইরে যে সাবজেক্ট ভার্ব এই অংশটা থাকবে সেটির নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। আমরা সেন্টেন্স 2-তে দেখে নিই। দ্য ম্যান আস্কড হোয়াট ইজ ইয়োর নেম। একই কথা, দ্য ম্যান আস্কড এই অংশটুকু রিপোর্টিং ভার্ব, হোয়াট ইজ ইয়োর নেম এটা রিপোর্টেড স্পিচ। নাম্বার 3, মাদার প্রেড হ্যাভ আ হ্যাপি জার্নি। হ্যাভ আ হ্যাপি জার্নি বা ইউ মে হ্যাভ এ হ্যাপি জার্নি। তো এই হ্যাভ এ হ্যাপি জার্নিটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর মাদার প্রেড এই অংশটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। ওকে, তো নাম্বার 4, দ্য ম্যানেজার ওয়ার্ডার সাবমিট ইউর পেপার সুন। দ্য ম্যানেজার ওয়ার্ডার এই অংশটুকুকে আমরা বলছি রিপোর্টিং ভার্ব, সাবমিট ইউর পেপার এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। নাম্বার 5, ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ লাইক, মাই ফ্রেন্ড সেড টু মি। এবার রিপোর্টেড স্পিচটি হচ্ছে ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ লাইক, কারণ এটা ইনভার্টেড কমার মধ্যে আছে। মাই ফ্রেন্ড সেড টু মি এটা রিপোর্টিং ভার্ব, এখানে সাবজেক্ট ভার্ব একটা অবজেক্ট আছে। তো একটা জিনিস এখানে আমরা দেখলাম যে 1 থেকে 4 পর্যন্ত এই 4টি সেন্টেন্সে রিপোর্টিং ভার্বটি রিপোর্টেড স্পিচের আগে অবস্থান করছে। নাম্বার 5-এ গিয়ে আমরা দেখতে পাচ্ছি রিপোর্টিং ভার্বটি রিপোর্টেড স্পিচের পরে আসে। আসলে নেরেশনের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব বা রিপোর্টেড স্পিচ আগে পরে বসার কোনো রেস্ট্রিকশন নাই, যেখানে যে কোনো জায়গায় রিপোর্টিং ভার্ব বসতে পারে, অর্থাৎ রিপোর্টেড স্পিচে আগেও বসতে পারে, পরেও বসতে পারে। সো আমরা 5 নাম্বার সেন্টেন্স থেকে সেটা আমরা জানলাম। এরপরে আসি নেরেশনের চেঞ্জেস। নেরেশন চেঞ্জেস দ্যাট মিনস যেটি আমাদের মূলত করতে হয় পরীক্ষার ক্ষেত্রে, যে একটা ডিরেক্ট নেরেশন দেওয়া থাকে জেনারেলি, সেই ডিরেক্ট নেরেশনটাকে আমরা কি করব, সেই ডিরেক্ট নেরেশনটাকে আমরা ইনডিরেক্ট ফর্মে যাব। এই রুলসগুলো আমাদেরকে শিখতে হয়। তো রুলসগুলো অনেকগুলো ফ্যাক্টরস এর মধ্যে ইনভলভ আছে। সো অ্যাট এ টাইম আমরা এগুলো শিখতে পারবো না এবং শেখা সম্ভব না। ধারাবাহিকভাবে আস্তে আস্তে শিখতে হবে, তাহলে আমাদের বেসটা অনেক বেশি স্ট্রং হবে, ফাউন্ডেশনটা অনেক বেশি ডিফেন্সিভ হবে। তো আমরা যে জিনিসটা আমরা দেখছি যে 6 টাইপস অফ চেঞ্জেস। একটা নেরেশনকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য সর্বসাকল্যে বা সর্বোচ্চ 6টি পরিবর্তন হতে পারে।
নট মোর দেন 6 চেঞ্জেস। হাইয়েস্ট 6টি পরিবর্তন হবে, 6-এর কমও হতে পারে। তো আমরা যেই 6টি পরিবর্তন করলে নেরেশন পরিবর্তন হয়, সেই 6টি পরিবর্তন আমরা ধারাবাহিকভাবে শিখব। এই ক্লাসে আমরা পার্ট 1 হিসাবে কিছু শিখব, পরের ক্লাসে পার্ট 2 হিসাবে শিখব। তো প্রথম আমরা 6টি পরিবর্তনের মধ্যে ফার্স্ট পরিবর্তনটাকে আমরা কি হিসাবে দেখছি? লেখা আছে ডিরেক্ট নেরেশন হতে ইনডিরেক্ট নেরেশনে পরিবর্তনের সময় পরিবর্তনের নিয়মসমূহ নিম্নে দেওয়া হলো। ওকে, সিক্স চেঞ্জেসের মধ্যে নাম্বার 1 বলা হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। আমরা ইতিমধ্যে রিপোর্টিং ভার্ব দেখে এসেছি, সেড, আস্কড, প্রেড, ওয়ার্ডড, এখানে আছে সেড, এই সবগুলো হচ্ছে রিপোর্টিং ভার্ব। তার মানে এই রিপোর্টিং ভার্বগুলোর পরিবর্তন ঘটে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময়, সেটা ফ্যাক্টর। তো পরিবর্তনটা হয় কিসের ভিত্তিতে সেটা আমরা দেখব। আমরা রুল 1-এ আবার পড়ে নেই। রিপোর্টেড স্পিচটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে রিপোর্টিং ভার্ব সেইড এর স্থলে টোল্ড হবে। ব্র্যাকেটে লেখা আছে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে। সেইড পরিবর্তন হবে না যদি অবজেক্ট না থাকে অথবা বস্তুবাচক অবজেক্ট থাকে। তার মানে এইটা আমি সহজে একটু ক্লিয়ার করে দেই কথাগুলো। হি সেইড রিপোর্টিং ভার্ব আমরা আগেও দেখেছি। আই অ্যাম ইল, এটা হচ্ছে রিপোর্টের স্পিচ। এখন আমরা বললাম যে রিপোর্টের স্পিচটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তো আই অ্যাম ইল এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা একটা জিনিস অবশ্যই ন্যারেশন করার সময় মনে রাখতে হবে যে অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্সকে যে 5টি ভাগে ভাগ করা হচ্ছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এন্ড এক্সক্লামেটরি, এই 5টি সেন্টেন্সের গুরুত্ব অনেক বেশি। কারণ নেরেশন পরিবর্তন মানে সেন্টেন্স পরিবর্তন, এটাই তো আসল। তো আমরা যে কথা বলছিলাম যে যখন এই রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ স্ট্রাকচারে থাকবে, যেমন সাবজেক্ট ভার্ব এই স্ট্রাকচারে থাকবে, তখন আমাদের এই যে এখানে কমা আছে সেইডের পরে, তারপর ইনভার্টেড কমা আছে, এই জায়গাটাতে আমরা কি লিখেছি, এই সেইডটাতে আমরা এখানে কি লিখেছি উত্তরে দেখি সেইড সেইডে আছে। কারণ আমরা দেখলাম যে সেইডের পরে কোনো অবজেক্ট নেই, যেই কথা লেখা আছে সেইড পরিবর্তন হবে না যদি অবজেক্ট না থাকে। তাহলে সেইডের পরে টু মি, টু হিম কোনো অবজেক্ট নেই, তার মানে অবজেক্ট না থাকার কারণে সেইডে কোনো পরিবর্তন হবে না। দ্যাটস তো আমরা সেইড এখানে সেইডে দিয়েছি। ঠিক বি নাম্বারে দেখি হি সেইড টু মি আই এম ইল, ওই একই সেন্টেন্স আমরা এখানে লিখেছি, তবে এখানে রিপোর্টিং ভার্ব অংশে আমরা অবজেক্ট পাচ্ছি। হি সেইড টু মি, সে আমাকে বলল। টু মি একটা অবজেক্ট আছে, দ্যাটস ওয়াই এবার আমরা সেইড রিপোর্টিং ভার্বটাকে উত্তরে এসে আর সেইড না লিখে টোল্ড লিখেছি। যে কথাটা এখানে বলা আছে যে রিপোর্টিং ভার্ব সেইডের স্থলে টোল্ড হবে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে। ডেফিনেটলি মি একটি ব্যক্তিবাচক শব্দ, যার কারণে টোল্ড হয়ে গেল। তো আমরা যদি এখন সামারাইজ করি, সহজ করে বলবো রিপোর্টেড স্পিচ অ্যাসার্টিভ সেন্টেন্স হলে রিপোর্টিং ভার্ব সেইডই থাকবে যদি অবজেক্ট না থাকে বা বস্তুবাচক অবজেক্ট থাকে, আর সেইড টোল্ড হয়ে যাবে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে। এই কথাটুকু মনে রাখবো। তাছাড়া এটা এমনটা নয় যে সেইড আছে সবসময় সেইড বসবে, বা টোল্ড আছে সবসময় টোল্ড লিখবো। তবে টোল্ড থাকলে সবসময় টোল্ড লেখা যায়, সেইড থাকলে সবসময় সেইড লেখা যায় না। এই বিষয়গুলো কনসিডার করতে হয় যে সাবজেক্ট অবজেক্টটা ব্যক্তিবাচক না বস্তুবাচক। তো তার পরেরটাতে যাই। এবার রিপোর্টিং ভার্ব আমরা রুলসটা একটু দেখে নেই। রিপোর্টেড স্পিচটি যদি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে হয় তাহলে রিপোর্টিং ভার্বটি সেইডের স্থলে আস্কড বা ইনকোয়ার্ড বসবে, তবে আস্কড লেখাই ভালো। আমরা আগের সেন্টেন্সটা ছিল অ্যাসার্টিভ, এবার আমরা এক্সাম্পলে দেখতে পাচ্ছি এই রিপোর্টেড স্পিচটি এবার ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য হয়ে গেছে। তাহলে প্রশ্নবোধক বাক্য যখন হয়ে যাবে, এই যে সেইড লেখা আছে রিপোর্টিং ভার্বে ডিরেক্ট ন্যারেশন, এটা যখন আমরা ইনডিরেক্ট ন্যারেশন করতে যাব আর এই সেইড রাখবো না, সেইডের পরিবর্তে আমরা আস্কড লিখব। এই আস্কডটা আমাদের মনে রাখতে হবে যে যদি রিপোর্টেড স্পিচ প্রশ্নবোধক হয়ে যায় তাহলে রিপোর্টিং ভার্ব সেইডের স্থলে আস্কড লিখতে হবে।
তবে কিছু কিছু সময় যে ইনকোয়ার শব্দটি আমরা দেখতে পাচ্ছি এটাও লেখা যায়, তবে ইনকোয়ার থেকে আক্সটা বেশি প্রচলিত, মনে রাখাও সহজ। অনেক ক্ষেত্রে ইনকোয়ার স্পেলিং আমাদের ভুল হতে পারে। এই হলো ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের একটি পরিবর্তন। আরও 3টি সেন্টেন্স আছে, আমরা দেখব এখন ইম্পারেটিভ সেন্টেন্স। এর ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পরিবর্তনটা কিভাবে হচ্ছে। রিপোর্টেড স্পিচটি যদি ইম্পারেটিভ সেন্টেন্সে হয় তাহলে রিপোর্টিং ভার্বটি সেইডের স্থলে রিপোর্টেড স্পিচের অর্থ অনুসারে ওয়ার্ডার, অ্যাডভাইস, কমান্ড, রিকোয়েস্ট, সাজেস্ট, ইনভাইট, প্রপোজ, টেল, আস্ক ইত্যাদি বসে। অনেক বড়। কেন এরকম অনেক বড়? অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা সংক্ষেপে দেখলাম যে সেইড, টোল্ড। ইন্টারোগেটিভে আমরা দেখলাম আস্কড। কিন্তু ইম্পারেটিভে কিন্তু একটি বা দুটি ভার্ব না, অনেকগুলো ভার্বের কথা বলা হচ্ছে। কেন এরকম কথা বলা হচ্ছে তার একটা কারণ আছে। ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় একই ধরনের মিনিং রেফার করে না, একই ধরনের মিনিং এক্সপ্রেস করে না। দ্যাটস ওয়াই আমাদের দেখতে হবে যে কখন কোন মিনিংটা ফোকাস করছে, সেই মিনিংয়ের উপর বেস করে আমাদেরকে রিপোর্টিং ভার্বটা চুজ করতে হবে। এক্সাম্পল আমরা এই নাম্বারে দেখে নিই, হি সেড ডু ইট। তো সে বললো এটা করো, তারপরে এটি করো, এক ধরনের ওয়ার্ডার। এই কাজটার জন্য করতে বলছে, সেটা এক ধরনের ওয়ার্ডার এক্সপ্রেশন দিচ্ছে, একটা ওয়ার্ডার রেফার করছে। এইবার আমরা সেইটাকে আমরা সেইড লিখবো না, আমরা কি লিখবো? ওয়ার্ডার লিখবো। কারণ এই ইম্পারেটিভ সেন্টেন্স রিপোর্টেড স্পিচ হিসেবে বসছে, তার দ্বারা ওয়ার্ডার প্রকাশ পাচ্ছে, যার কারণে রিপোর্টিং ভার্ব হচ্ছে ওয়ার্ডার। ঠিক বি নাম্বারে বলছে যে হি সেড টু মি হোয়াট ইজ ইউর নেম। এটা আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা একটা সেন্টেন্স লিখতে পারি, হি সেড টু মি প্লিজ লিসেন টু মি। এইটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স আমরা লিখলাম। ওকে, এই ইম্পারেটিভ সেন্টেন্স লিখলাম এবং এখানে দেখতে পাচ্ছি যে ইম্পারেটিভ সেন্টেন্সে এখানে যে জিনিসটি মুখ্য সেটি হচ্ছে যে এই যে হি সেড টু মি প্লিজ লিসেন টু মি, এবার কিন্তু এই প্লিজ লিসেন টু মি দ্বারা ওয়ার্ডার প্রকাশ করেনি, রিকোয়েস্ট প্রকাশ করছে। সো এবার আমরা এই সেডের জায়গায় আমরা কি লিখব? আমরা এবার লিখব রিকোয়েস্টেড। ওকে, আমরা লিখব রিকোয়েস্টেড। তার মানে সেড ওয়ার্ডার হলো না, হয়ে গেল রিকোয়েস্টেড। এভাবে যখন রিপোর্টেড স্পিচ দ্বারা আপনি প্রকাশ করবে, পরামর্শ দিবে, তাহলে সাজেস্টেড হয়ে যাবে। যখন অ্যাডভাইস প্রকাশ করবে তখন অ্যাডভাইস রিপোর্টিং ভার্ব হয়ে যাবে। নিষেধ প্রকাশ করলে ফরবেড হয়ে যাবে। এছাড়া যদি কমান্ড প্রকাশ করে তাহলে কমান্ডেড হয়ে যাবে। সো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে মিনিংটা ফ্যাক্টর, আর মিনিংয়ের উপর বেস করে আমাদের রিপোর্টিং ভার্বগুলো চুজ করতে হবে, যেটা আমরা আগে একটু দেখেছি, আবার একটু পড়ে নিতে পারি সেগুলো। এখানে কি কি আছে? ওয়ার্ডার, অ্যাডভাইস, কমান্ডেড, রিকোয়েস্টেড, সাজেস্টেড, ইনভাইট, প্রপোজ, টেল, আস্ক। হ্যাঁ, কিছু কিছু সময় যখন আদেশ, উপদেশ, নিষেধ কিছুই আমরা বুঝতে পারছি না, তখন আমরা টেল বা আস্ক দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স করতে পারি। তবে এগুলো সেকেন্ডারি স্টেজে গিয়ে, ইনিশিয়ালি আমরা দেখতে হবে কি মিনিংটা এখানে হাইলাইট করছে। তো এরপরে ইম্পারেটিভ সেন্টেন্স গেল, আমরা আসবো এখন অবজেক্টিভ সেন্টেন্স। ওকে, ফাইন। অবজেক্টিভ সেন্টেন্সের গঠনে আমরা একটা স্পেসিফিক গঠন দেখতে পাই। জেনারেলি অবজেক্টিভ সেন্টেন্সে যেটা হয়, অবজেক্টিভ সেন্টেন্সে সাধারণত মেয়ে দিয়ে শুরু হয়, কারণ মেয়ে দিয়ে মানুষ কারো ইচ্ছা বা শুভেচ্ছা পোষণ করে বা দোয়া প্রার্থনা করে। কখনো কখনো লং দিয়েও শুরু হয়, যেমন লং লিভ ইউর প্রেসিডেন্ট। আবার কখনো হ্যাভ দিয়েও শুরু হয়, হ্যাভ এ হ্যাপি জার্নি, এরকম হয়ে থাকে। তো জেনারেলি মেয়ে দিয়ে শুরু হয়। এই মেয়ে কিন্তু আসলে প্রশ্ন করছে না, তাহলে শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন হতো, এখানে সে উইশ করছে। তো যাই হোক, অবজেক্টিভ, এটি একটি অবজেক্টিভ সেন্টেন্স। দ্যাট মিন্স এই ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটি আছে সেটাকে আমরা বলছি রিপোর্টেড স্পিচ, এবং এটি অবজেক্টিভ সেন্টেন্স। এখন আসি এই যে সেইড ভার্বটি, যেটা নিয়ে আমরা কথা বলছি। এবার অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেইডের জায়গায় আমরা সেইড লিখব না, আস্কড লিখব না, ওয়ার্ডার, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড এগুলো লিখব না,
কারণ এগুলো এই সেন্টেন্সে মিনিংয়ের সঙ্গে যায় না। এক্ষেত্রে আমরা লিখব এখানে প্রেড। প্রেড লিখব, আবার কখনো কখনো কি লেখা যায়, উইস্টও লেখা যায়, যে কোনো একটা লিখলেই চলে। জেনারেলি গড, আল্লাহ এই শব্দগুলো যদি থাকে অপটেটিভ সেন্টেন্সে, যেমন মে আল্লাহ ব্লেস ইউ, মে গড মেক ইউ লং লিভ, তো সেই ক্ষেত্রে আমরা প্রেড লিখি। ইন জেনারেলি আমরা উইস্ট লিখি। তাহলে সেইডের পরিবর্তে এখানে কি আসে, প্রেড অ্যান্ড উইস্ট। এরপর আসি আমরা লাস্ট সেন্টেন্স, সেটাকে আমরা বলছি রিপোর্টেড এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে, রিপোর্টেড স্পিচ হিসেবে অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যখন এক্সক্লামেটরি সেন্টেন্স থাকবে তখন আমরা রিপোর্টিং ভার্বটা কি লিখবো, আবার কি সেড লিখবো? নো। একটা জিনিস আমরা খেয়াল করছি যে ডিরেক্ট ন্যারেশনে কিন্তু অলওয়েজ সেইড 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 এরকম সেইডই থাকছে, কিন্তু ইনডিরেক্ট ন্যারেশন করার সময় আমরা সেই সেইডই রাখতে পারছি না, কারণ সেন্টেন্সের গঠনের উপর বেস করে, মিনিংয়ের উপর বেস করে এই সেইডটাকে আমরা ভিন্ন ভিন্ন ফর্ম দিচ্ছি, ভিন্ন ভিন্ন রিপোর্টিং ভার্ব হিসেবে ব্যবহার করছি। তো এখন যেটা হলো যে এক্সক্লামেটরি সেন্টেন্স যদি হয় তাহলে আমাদের রিপোর্টিং ভার্বটা কেমন হবে, সে প্রশ্নে আসার আগে আমরা একটু জেনে নেই যে এক্সক্লামেটরি সেন্টেন্স বেসিক্যালি সেন্টেন্স অফ ইমোশন, আবেগ প্রকাশ করে, সেটা দুঃখের, আনন্দের বা বেদনার বা বিরক্ত, যে ধরনের আবেগ প্রকাশ করে, সাডেন ফিলিংস এক্সপ্রেস করে। সেই জন্য আমাদের দেখতে হবে যখন এক্সক্লামেটরি সেন্টেন্স দ্বারা যখন আমরা আনন্দ প্রকাশ করব তাহলে আমরা রিপোর্টিং ভার্বে যে সেইড যে আছে সেখানে কি লিখব, এক্সক্লেমড উইথ জয়। আবার যদি দুঃখ প্রকাশ করি, এক্সক্লেমড উইথ সরো। যদি আমরা বিস্ময় প্রকাশ করি, এক্সক্লেমড উইথ সারপ্রাইজ। যদি আমরা বিরক্ত প্রকাশ করি, এক্সক্লেমড উইথ ডিসগাস্ট। যদি আমরা লজ্জা বা ধিক্কার প্রকাশ করতে চাই তাহলে এক্সক্লেমড উইথ শেম। তো এক্সক্লেমড উইথ এই কথাটুকু কিন্তু কমন, এক্সক্লেমড উইথ এই যে কথাটুকু আমাদের কমন থাকবে, সঙ্গে শুধু বসাতে হবে ফিলিংস অনুসারে একটা করে শব্দ। তাহলে আমরা দেখলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে শুরু করে এক্সক্লামেটরি সেন্টেন্স পর্যন্ত একটা পরিবর্তনের সম্পর্কে জানলাম, যে 6টা চেঞ্জেস হয়, তার মধ্যে 6টা চেঞ্জেসের মধ্যে আমরা একটা জানলাম যে রিপোর্টিং ভার্ব কখন কোন রূপ নেবে, অর্থাৎ কোন সেন্টেন্সের ক্ষেত্রে কি ফর্ম নেবে সেই সম্পর্কে আমরা দেখলাম। এবং এই কথাগুলো কিন্তু আমরা একটা ছক আকারও মুখস্থ করে রাখতে পারি। যেমন আমি একটা ছক এখানে শো করছি, আপনাদের টেবিলটা দেখলে বুঝতে পারবেন। আর টেবিলে লেখা আছে দেখেন, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয় রিপোর্টেড স্পিচ তাহলে সেইড টোল্ড, যদি ব্যক্তিবাচক হয় যেমন সেইড হবে, টোল্ড কখন, যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে। গেল, আমরা আগে এটা বলেছি। ইন্টারোগেটিভ সেন্টেন্স আস্কড, ইনকোয়ারি, এক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন না, একটা লিখলেই চলবে। ইম্পারেটিভ সেন্টেন্স অর্ডার, রিকোয়েস্টেড, ইনভাইটেড, অ্যাডভাইসড, এগুলো তো বিভিন্ন সময় বিভিন্ন অর্থ অনুসারে আমরা চুজ করব, ইচ্ছে মতো করবো না। অপটেটিভ সেন্টেন্সে আমরা কি লিখব, প্রেড বা উইস্ট। এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা দেখলাম এক্সক্লেম উইথের পরে যে মিনিং প্রকাশ করবে সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, সেভাবে আমরা শব্দ লিখব, উইথের পরে এখানে বসিয়ে দিব। এটা হলো সংক্ষেপে মনে রাখা একটা টেকনিক, যে কিভাবে আমরা রিপোর্টিং ভার্বগুলো চুজ করব ন্যারেশন পরিবর্তন করার সময়। এই একটি পরিবর্তন আমরা আপাতত আলোচনা করলাম এবং আশা করি এটা যথেষ্ট, মোর দ্যান ইনাফ, একটা মনে রাখার বিষয় আছে। আমরা সেকেন্ড চেঞ্জেসগুলো দেখব। সেকেন্ড চেঞ্জেসটা শর্ট টাইমে আমরা এটা বুঝতে পারবো। ইনভার্ট কমার পরিবর্তন। আসলে আমরা ডিরেক্ট ন্যারেশন থেকে কিন্তু ইনডিরেক্ট ন্যারেশনের দিকে যাচ্ছি। তো ডিরেক্ট ন্যারেশন আমরা কি বলছিলাম, সবসময় বক্তার যে বক্তব্যটা একটা ইনভার্টেড কমার ভিতরে থাকবে, যেটাকে আমরা বলছি রিপোর্টেড স্পিচ। তো যখন আমরা ইনডিরেক্টে যাব তখন সেই ইনভার্টেড কমাতে আমরা রাখতে পারবো না, সেটাকে উঠিয়ে দিতে হবে। ওঠানোর পরে তো আর ফাঁকা রাখা যাবে না, সেখানে একটা কনজাংশন বসাতে হবে। সেই কনজাংশন নিয়মটা আমরা শিখব, যে কোন সেন্টেন্সের ক্ষেত্রে কোন কনজাংশন বসবে। যেমন আগে আমরা 5টা সেন্টেন্সে বললাম, সে 5টি সেন্টেন্সে এখানেও আমরা আলোচনা নিয়ে আসবো। দেখি ইনভার্টেড কমা উঠে গিয়ে কখন কোন কনজাংশন বসে। লেটস সি। রিপোর্টেড স্পিচ অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আগের মতোই বলছি আমরা, রিপোর্টেড স্পিচ যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়
তাহলে এই যে কমা ইনভার্টেড কমার স্থলে আমরা ড্যাট বসাবো। এটা মনে রাখতে হবে, এখানে ড্যাট বসবে, এই ড্যাট কনজাংশন বসবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে। এবার যদি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয়, রিপোর্টেড স্পিচটি ব্র্যাকেটের ইনভার্টেড কমার মধ্যে যদি থাকে, এক্ষেত্রে আমরা কি বসাবো, ওই কমা ওঠায় গিয়ে আমরা ইফ বসাবো। তার মানে এখানে আবার ড্যাট বসবে না, কি বসবে, ইফ বসবে। আবার এখানে আরেকটি শর্ত আছে, ইফ তখনই বসবে যদি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটি যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, যেমন ডু, ডিড, ডাজ, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, অথবা মডাল অক্সিলারি দিয়ে যদি শুরু হয়, শ্যাল, শুড, কুড, ক্যান, মাইট, তাহলে ইফ বসবে। কিন্তু কিছু কিছু সময় আমরা দেখি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স শুরু হয় ডব্লিউএইচ দিয়ে, হুইচ, হোয়াট, হাউ, হোয়েন দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে আর ইফ বসবে না। যে ডব্লিউএইচ দিয়ে শুরু হবে রিপোর্টেড স্পিচটি, সেই ডব্লিউএইচটা ইনভার্টেড কমা উঠে গিয়ে থেকে যাবে, ওটার পরিবর্তন হবে না। এই হলো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে কিছু কিছু ক্ষেত্রে ইফ, আর কিছু ক্ষেত্রে ডব্লিউএইচ বা এই যে হোয়েন, হুইচ, হোয়াট থাকবে। এই কথাগুলো মনে রাখতে হবে। এবার যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তাহলে আমরা ইনভার্টেড কমা তুলে দিয়ে কি বসাবো, সেখানে আমাদের করণীয় কি, এটা একটু খুবই সিম্পল। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে টু, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে আমরা টু বসিয়ে দেব। যদি প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হয়, আসলে এখানে একটা কথা জেনে রাখা ভালো, ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু আমরা দেখি যে প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হয়, খুবই স্বাভাবিক। যেমন কাম হিয়ার, ডু ইট, ওয়াক আউট, হেল্প মি, এরকম প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হয়, তখন আমরা ইনভার্টেড কমা উঠিয়ে টু বসাবো। এবং যদি আবার সেটা যদি নেগেটিভ অর্থে আসে, যেমন ডোন্ট কাম, ডোন্ট ডিস্টার্ব, ডোন্ট ডু ইট, ডোন্ট টাচ ইট, বা নেভার গো দেয়ার, নেভার কাম হিয়ার, এরকম যদি হয়, তাহলে আমরা টু তো থাকবে, সাথে একটা নটও যুক্ত করব, কারণ নেগেটিভ সেন্টেন্স হওয়ার কারণে। কিন্তু সেই নটটা আবার টু এর পরে না বসে, নটটা টু এর আগে বসবে। টু নট না হয় হবে কি, নট টু। ওকে, এটা একটু খেয়াল রাখার বিষয়। তার সঙ্গে আবার একটু মনে রাখতে হবে, আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হয়, লেট ভার্ব দিয়ে শুরু হয়। সেক্ষেত্রে আমরা যদি ইনডিরেক্ট নেরেশন করতে চাই, তাহলে ইনভার্টেড কমা তুলে দিয়ে ওখানে আমরা টু দিতে পারি, যেটা প্রথমে আমরা শিখলাম যে টু দিয়ে করা যাবে। আর টু দিয়ে যদি টু দিয়ে করা যাবে, আবার কিছু কিছু ক্ষেত্রে অনেক জায়গায় আমরা ড্যাট দিয়েও করতে পারি। অর্থাৎ লেট দিয়ে শুরু হলে আমরা টু দিয়েও ইনডিরেক্ট নেরেশন করতে পারি, আমরা ড্যাট দিয়ে করতে পারি। তবে রিপোর্টেড স্পিচ, হ্যাঁ, ড্যাট দিয়ে করতে পারবো। আমরা এক্সাম্পল পরে দেখবো, জাস্ট রুলসগুলো মুখে মুখে বলে নিচ্ছি। রিপোর্টেড স্পিচ অপটেটিভ অথবা এক্সক্লেমেটিভ সেন্টেন্স হলে কমার স্থলে ড্যাট বসবে। এখানে আমরা এক কথায় বলে শেষ করলাম যে অপটেটিভ সেন্টেন্স হলে ইনভার্টেড কমা উঠে ড্যাট বসবে, এক্সক্লেমেটিভ সেন্টেন্স হলে ইনভার্টেড কমা উঠে দিয়ে ড্যাট বসবে। তার মানে পাঁচটি সেন্টেন্সের মধ্যে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি, এই তিনটা সেন্টেন্সের ক্ষেত্রে কি হচ্ছে, এই তিনটা সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখব যে ইনভার্টেড কমা উঠে দিয়ে ড্যাট বসবে। শুধু ভিন্ন হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, যেখানে ইফ আর ডব্লিউএস হচ্ছে, আর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেখানে টু হচ্ছে, আর তবে সেখানে কিছু কিছু ক্ষেত্রে ড্যাট বসানো যায়। তো অন দ্য হোল বলা যায় ড্যাটটাই বেশি বসছে, তিনটা সেন্টেন্সই বসছে পাঁচটা সেন্টেন্সের মধ্যে। তো আমরা একটি এক্সাম্পল দিয়ে একটু ক্লিয়ার হয়ে নেই, তাহলে আমরা এত কথাগুলো কিভাবে মনে রাখবো। সেন্টেন্স এতে দেখি, হি সেড আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 8। তো দেখি এখানে যে হি সেড, আমরা সেড রাখলাম, এটা আমরা আগে আলোচনা করছি, সেডই বসবে, কোনো অবজেক্ট নাই বা যার কারণে সেড, এটা কাজ আমরা পড়ে নিয়েছি। এবার ইনভার্ট কমাটা কি বসেছে এখানে, ড্যাট। ব্যাস এতটুকু মনে রাখি, পুরো সেন্টেন্স না পড়লেও চলবে। তারপর হি টোল্ড মি ডু ইউ গো টু স্কুল রেগুলারলি। তো এখানে আমরা দেখি যে ডু দিয়ে শুরু হয়েছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে নেই। তাহলে এখানে আমরা ইনভার্ট কমা উঠাই দিয়ে এখন আমরা কি বসেছি, ইফ বসেছি। সো এখানে ইফ বসবে, কারণ অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। সি নাম্বার, এখানে সেন্টেন্সটিতে লেখা আছে হি সেড টু মি প্লিজ হ্যাভ আ কাপ অফ টি। তো
তো এখানে রিকোয়েস্ট প্রকাশ করছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা কি দেখলাম যে ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে টু বসবে, আমরা কিন্তু টু লিখেছি। আর ডি নাম্বার, মাই ফ্রেন্ড সেড হ্যাভ এ হ্যাপি জার্নি। তো এখানে মাই ফ্রেন্ড সেড অবজেক্টিভ সেন্টেন্স, উইশ করছে, শুভকামনা করছে। যাই হোক আমরা সেডের পরিবর্তে উইশড লিখছি, এটা তো আমরা আগেই পড়েছি, আগের পরিবর্তনে। কিন্তু ইনভার্টেড কমা উঠাতে কি লেখানো হয়েছে, এখানে ড্যাট লেখানো হয়েছে। দিস ইজ দ্য ফ্যাক্ট। তো আমরা এখানে ড্যাট দেখতে পাচ্ছি। ই নাম্বার, হি সেড অ্যালাস আই এম আনডান। হায় আমি শেষ। তো হি এক্সক্লেম উইথ সরো, কারণ অ্যালাস শব্দটি দ্বারা একটা দুঃখ বা হতাশা প্রকাশ করছে। সো এখানে আমরা কি লিখছি, এক্সক্লেম উইথ সরো। কিন্তু ইনভার্টেড কমা উঠে দিয়ে আমরা কি লিখবো, ইনভার্টেড কমা উঠে দিয়ে আমরা ড্যাট লিখেছি। তার মানে আমরা যদি দেখি এ নাম্বারের সেন্টেন্সে ড্যাট বসছে, কারণ এই সেন্টেন্সটি ছিল অ্যাসার্টিভ। আমরা অবজেক্টিভ সেন্টেন্সে হ্যাভ এ হ্যাপি জার্নি, এখানে আমরা ড্যাট লিখেছি কারণ অবজেক্টিভ সেন্টেন্স। অ্যালাস আই এম আনডান, এখানে আমরা কি লিখেছি, ড্যাট লিখেছি কারণ এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। শুধুমাত্র ইন্টারোগেটিভ আর ইম্পারেটিভ একটু ভিন্ন আছে। এই কথাগুলোকে আমরা ছকে একবার দেখে নিতে পারি, ছক করে সহজ করে লিখব যে রিপোর্টেড স্পিচ হলে রিপোর্টেড স্পিচ অ্যাসার্টিভ হলে কি হবে, ইনডিরেক্টে গিয়ে ইনভার্টেড কমা উঠে ড্যাট বসবে। ইন্টারোগেটিভ হলে কি হবে, ইফ বসবে ইনভার্টেড কমা উঠে গিয়ে। তবে অক্সিলারি ভার্ব অথবা মডাল ভার্ব দিয়ে শুরু হতে হবে, যে আমরা আগেও বলেছি। ডব্লিউএসও বসবে যদি ডব্লিউএস দিয়ে শুরু হয়। দুই ধরনের ওখানে কনজাংশন বসছে, ইফ আর ডব্লিউএস। ইম্পারেটিভে হলে টু বসা আছে, যে প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হয়। নট টু বসা আছে, যে ডন্ট দিয়ে শুরু হয়, নেভার দিয়ে শুরু হয়। আর ড্যাট বসাবো লেট দিয়ে শুরু হয়। অবশ্য লেট দিয়ে শুরু হলে টুও বসানো যায়, আমরা সেটা বললাম আগে কিছুক্ষণ আগে। আর অবজেক্টিভ হলে অবশ্যই ড্যাট, এক্সক্লেমেটরি হলে ড্যাট। তা দেখেন ফার্স্ট ওয়ান, ফোর্থ ওয়ান এবং ফিফথ ওয়ান, এই তিনটাতে ড্যাট বসছে। এটা আমরা মনে রাখা সহজ, ইনভার্টেড কমা থেকে ড্যাট বসবে। এই হলো 6টি পরিবর্তনের মধ্যে আমরা 2টি পরিবর্তন দেখলাম। একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আরেকটি হচ্ছে ইনভার্টেড কমা উঠে দিয়ে কোন কোন কনজাংশন বসবে বা প্রিপোজিশন বসবে, সেটা আমরা জানলাম। তো এভাবে আস্তে আস্তে পড়ে মনে রাখতে হবে, প্রয়োজনীয় ক্লাসটা রিভিউ করে করে পড়তে হবে, তাহলে মনে থাকবে। যারা একটু ইনিশিয়াল স্টেজে আছে আর যারা অলরেডি অ্যাডভান্সড স্টেজে গেছে তাদের জন্য জাস্ট রিভিউ করলে যথেষ্ট। ওকে, লেটস সি ইফ উই হ্যাভ এনিথিং মোর। ওকে, আর এই পর্যন্ত আজকে এই ক্লাস। আমরা পরের ক্লাসে গিয়ে আমরা শিখব, যেগুলো বাদ থাকলো সেগুলো নিয়ে আলোচনা করব সেকেন্ড পার্টের এডিশনে। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি আমার এই ক্লাসটি ভালো লাগে একটি লাইক দিবেন, আর যদি ক্লাস বা এই ইউটিউবে আপনি প্রথম হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আল্লাহ হাফিজ।